তারপর একজন শিক্ষক হিসাবে আপাতত আমার এই শিক্ষা দুর্নীতির সম্পর্কে যে অভিযোগগুলো বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে শুনে এসেছি, কারণ আমি তো ততদিনে তো 2018 সালের 9 আগস্ট জেলা পদাধিকারী হয়ে গেছি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এসটি মোর্চার জেলা সভাপতি হয়েছে, এসটি সেল। তো সে সূত্রে অনেকেই আমার কাছে আবদার করেছে আপনি একটু দেখে দেবেন না, এরকম না। আমি কাউকে কিন্তু কিছু বলিনি যে এটা হয় না, এটা সম্ভব নয়, এরকম হতেই পারে না। কিন্তু সেদিন দেখার পর থেকে এতদিন ধরে যে সমস্ত মানুষ আমাকে এই কথাগুলো বলতেন তাদের কথাটাই সত্যি বলে প্রমাণিত হলো। এবং আজকে তো সকলে দেখতে পেলাম 2025 সালে, 2016 সালে যাদের পরীক্ষা হয়েছে, 19 সালে যাদের প্যানেল হয়েছিল, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরিচ্যুত হলেন তারা। 2026 নির্বাচন দোরগোড়ায় এবং বিভিন্ন প্রার্থী বিভিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। কেউ দাড়ি কেটে দিচ্ছেন, কেউ বাড়িতে রান্না করে দিচ্ছেন। বিভিন্নভাবে টিআরপি পাওয়ার জন্য প্রার্থীরা নানা রকম পন্থা অবলম্বন করছেন। সে জায়গায় আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কেশিয়াড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রম। ভদ্রবাবু, আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার। সরাসরি প্রশ্নে চলে যাই। ভদ্রবাবু, আপনি শিক্ষকতা করেন, শিক্ষকতা ছেড়ে মানে শিক্ষকতা করছেন, শিক্ষকতার পাশাপাশি আপনি রাজনীতি কেন করলেন? মানে রাজনীতিতে আসার কারণটা কি? শিক্ষকতা পেশায় যেদিন এসেছি তার অনেক আগেই কিন্তু আমি রাজনীতির সঙ্গে সংযুক্ত হয়েছি। কলেজে ছাত্রাবস্থা থেকেই আমি কিন্তু ছাত্র পরিষদ রাজনীতির সঙ্গে সংযুক্ত ছিলাম। যেহেতু একাদশ দ্বাদশ শ্রেণীতে আমি কলেজেই আমি পড়াশোনা করেছি, তাই সেখানে ছাত্র পরিষদ, পরবর্তী সময়ে তৃণমূল ছাত্র পরিষদ রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি এবং তারপরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছি। এটা যেমন একটা দিক, ছাত্রাবস্থা থেকেই আমি রাজনীতির একটা প্রবেশ পথ, ছাত্র রাজনীতি, পরবর্তী মূল স্রোতের রাজনীতি। অনুরূপভাবে রাজনীতির মধ্য দিয়ে যে মানুষের সেবা করা যায়, এটাও আমার কাছে একটা নতুন একটা উদ্দীপনা ছিল। কারণ আমি আমার পারিবারিক শিক্ষা যেখানে পেয়েছি, আমার মা বাড়িতেই আমরা তো ছোটো থেকে বড় হয়েছি। আমি দাদুকে দেখেছি, আমার বাবা মাকে দেখেছি। তো এনারা গ্রামের মডেলে দেখতে ছিলেন বাবা মা আর কি। তো মডেল মানে আমার গ্রামে প্রায় 35খানা ঘর ছিল। তো সেই 35খানা পরিবারের একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গ্রামীণ কোনো তাদের পারিবারিক কাজকর্ম হতো। তো সমস্ত কাজকর্মেতে বাবা মাদেরকে উপস্থিত থাকতে হতো। তো দিনের শেষে দেখতাম নিজের পরিবারের কাজকে হেলায় ফেলে রেখে গ্রামের অন্যান্য মানুষের যে সমস্ত কাজকর্ম করতেন, তাতে করে একটা সমাজের একটা বিশেষ দিক যেন তুলে আনা হতো। সেই দিনগুলো, সেই সময়গুলো, সেই কাজগুলোকে দেখে আমার মধ্যেও সমাজের একটা কিছু করার একটা তাগিদ এবং রাজনীতি তার একটা আঙ্গিক হতে পারে, এটা আমার মনের মধ্যে তৈরি হয়েছে। ভদ্রবাবু, আপনাকে পরের প্রশ্ন। আপনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, তৃণমূল কংগ্রেসের এসটি সেলের দায়িত্ব সামলেছেন। তারপরে হঠাৎ করে আপনি তৃণমূল কংগ্রেস থেকে দূরত্ব তৈরি করলেন। সেই দূরত্ব করতে করতে একেবারে আমরা দেখেছি যে আপনি কখনোই বিজেপির ঝান্ডা ধরেননি, কিন্তু প্রার্থী হয়ে গেলেন। যেটা তৃণমূল আপনাকে সুযোগ দেয়নি, সেটা বিজেপি একদম একেবারেই দিয়ে দিল। কি ম্যাজিক করলেন? 2021 সালে নির্বাচন শেষ হওয়ার পর, মানে 2রা মে গণনা হয়েছে, 3রা মে প্রার্থী মানে আমাদের যার নির্বাচনী এজেন্ট ছিলাম, আমি প্রতিনিধি ছিলাম, তিনি সকালবেলা 3 তারিখ আমাকে ডেকে বললেন এমন একটি কথা, কলকাতাতে তাঁদের নাকি ডেকেছেন, সেখানে তাকে যেতে হবে। এবং তার সঙ্গী হিসাবে যে দুজনের নাম বললেন সেটা আমি এখানে উজ্জ্বল রাখবো। তো সেখানে তো আমার মনে হয়েছিল, তো আমি তার নির্বাচনী প্রতিনিধি হিসেবে আমারই যাওয়ার কথা ছিল। আচ্ছা, তো সেদিনই মনে হলো আমাকে অবহেলা করা শুরু হলো মনে হয়। মানে একদম প্রথম দিনেই, মানে 2 তারিখ ফলাফল প্রকাশিত হয়েছে, 3 তারিখ সকাল 9:30টার সময়। সেদিনই মনে হলো যেন নির্বাচনী বৈতরণী পার করানোর জন্য আমাকে ব্যবহার করা হয়েছিল। সেদিন থেকে মনের মধ্যে একটা মানে অন্যরকম একটা আলোড়ন তৈরি হচ্ছিল যে সত্যি সত্যি কি আমি অবহেলিত হতে শুরু হলাম। ওই 21শে জুলাই, মানে 2021 সালের 21শে জুলাই কলকাতাতে আমি প্রথমবারের জন্যই শহীদ সমাবেশে গিয়েছিলাম এবং শেষবারের মতো যাওয়া। কারণ এতদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, ওই যে আমি প্রথমেই তো বলেছি আমি ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, ওই দলেরই যুক্ত।
সেদিনই প্রথম যাওয়া এবং শেষ যাওয়া। তারপরে 22শে জুলাই 23শে জুলাই তো সংবাদ মাধ্যমের সৌজন্যে আমরা তো সবাই জেনে গেছি, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে তল্লাশি অভিযান, তার বান্ধবীর বাড়ি থেকে এত নগদ অর্থ উদ্ধার সহ। মানে আপনি বলছেন যে আপনি চোখে দেখা শুরু করলেন তৃণমূলের দুর্নীতি। হ্যাঁ, শুনেছি অনেক আগে থেকেই, কিন্তু তার আগে নিজের মনকে কখনো আশ্বস্ত করতে পারেনি। হয়তো অভিযোগটা অভিযোগ আকারেই থেকে যাবে, হয়তো বাস্তব সেটা আমি কিন্তু ওই 22শে জুলাই 23শে জুলাই সেদিনই আমি চাক্ষুষ করলাম। তারপর একজন শিক্ষক হিসাবে আপাতত আমার এই শিক্ষা দুর্নীতির সম্পর্কে যে অভিযোগগুলো বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে শুনে এসেছি, কারণ আমি তো ততদিনে তো 2018 সালের 9 আগস্ট জেলা পদাধিকারী হয়ে গেছি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এসটি মোর্চার জেলা সভাপতি হয়েছে, এসটি সেল। তো সে সূত্রে অনেকেই আমার কাছে আবদার করেছে, আপনি একটু দেখে দেবেন না, এরকম না। আমি কাউকে কিন্তু কিছু বলিনি যে এটা হয় না, এটা সম্ভব নয়, এরকম হতেই পারে না। কিন্তু সেদিন দেখার পর থেকে এতদিন ধরে যে সমস্ত মানুষ আমাকে এই কথাগুলো বলতেন, তাদের কথাটাই সত্যি বলে প্রমাণিত হলো। এবং আজকে তো সকলে দেখতে পেলাম 2025 সালে, 2016 সালে যাদের পরীক্ষা হয়েছে, 19 সালে যাদের প্যানেল হয়েছিল, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরিচ্যুত হলেন তারা। মানে আমি একজন শিক্ষক হিসাবে আপাতত আমার প্রাথমিকভাবে আমার মনে অনুভূতি হয়েছে, আমরা যাকে সামনে রেখে এগিয়েছিলাম, যার তার ফ্লেক্সের নিচে লেখা থাকতো সততার প্রতীক বলে, এবং তিনি যেহেতু মন্ত্রিসভার প্রধান মুখ্যমন্ত্রী, তার এই বিষয়টাতে প্রত্যক্ষ না পরোক্ষ যোগ রয়েছে সেটা আমি বলতে পারবো না। কিন্তু এটাও ঠিক যে আজকে শিক্ষা দপ্তর এত বড় একটা দুর্নীতির মধ্যে জড়িয়ে যাচ্ছে, তিনি কেন কিছু করলেন না, এটাও আমার কাছে প্রশ্নচিহ্ন। তাই সেদিন থেকেই কিন্তু আমার ওই দলের সঙ্গে সম্পর্কটা আস্তে 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 মানে ক্ষীণ হয়ে আসে। মানুষের কাছে থাকার প্রচেষ্টা চালিয়ে যেতেই আপনি বিজেপিতে জয়েন করলেন। মানুষের কাছে থাকা, মানুষের কাজ করা। কিন্তু এই বিজেপি কেন? রাজনীতি করতে হলে আপনি সিপিএম রয়েছে, আপ রয়েছে, কংগ্রেস রয়েছে, অনেক কিছু, আপনি নিজেও একটা দল তৈরি করতে পারতেন। তৃণমূল কংগ্রেসের মতো বিজেপিতে কি আছে? বিজেপি তৃণমূল কংগ্রেসের মতন একটা নতুন দল গঠন করা, সেটা আমাদের কাছে অলিক কল্পনা হতে পারে। এটা রাজনৈতিক দল গঠন করা, সে পরিসরও নেই, সে পরিকাঠামোও নেই, সে সামর্থ্যও নেই। তবুও আপনার যে প্রশ্নটা যে হঠাৎ করে বিজেপি বা কেন বেছে নিলেন, বর্তমান পরিবেশ পরিস্থিতিতে দেখতে গেলে আদিবাসী সমাজকে ভারতীয় জনতা পার্টি, আমার নিজের দেখা 2003 সালের 22শে ডিসেম্বর, দীর্ঘ 40 বছরের প্রায় আন্দোলন, আদিবাসী সমাজ শিক্ষণ সাংস্কৃতিক সংস্থা, মূলত অলচিকি প্রচার প্রসার কর্মসূচিতে যারা নিবিড়ভাবে যুক্ত রয়েছেন, সেই সংগঠনের সঙ্গে আমি যুক্ত ছিলাম। আমি রাজনীতিও করতাম, আমি নেকুড়শ্রেণী ব্রাঞ্চের সম্পাদকও ছিলাম, পরবর্তী সময়ে জেলারও কমিটির মেম্বার ছিলাম। তো সেদিন অটল বিহারী বাজপেয়ী সাঁওতালি ভাষাকে 8ম তফসিলে নথিভুক্ত করেছিলেন। কারণ আমি অলরেডি 2018 সালের 22শে মার্চ নেকুড়শ্রেণীতে সাঁওতালি মাধ্যম শিক্ষার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছিলাম, এবং স্কুল সেখানে প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে অন্য অনেকের মতো আমারও একটা ক্ষীণ অবদান ছিল, যাতে করে মনে হলো যে আদিবাসী সমাজকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কোথাও না কোথাও এই মুহূর্তে তৃণমূলের বিকল্প যদি এখানে কেউ থেকে থাকে, তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি। তার এই সম্মাননা দেওয়া এবং তার মাধ্যম দিয়ে আদিবাসী সমাজের জন্য কিছু করার একটা তাগিদ নিজের মনের মধ্যে উপলব্ধ করলাম। সাথে সাথে এটাও উপলব্ধ হলো যে আজকের দিনে যিনি রাষ্ট্রপতি, তিনিও একজন আদিবাসী রমণী। তার যে উত্থান যতটুকু আমি জানতে পেরেছি, তিনি কাউন্সিলরও ছিলেন, তিনি বিধায়ক মন্ত্রী ছিলেন, তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। পরবর্তী সময়ে নরেন্দ্র মোদী তাকে তুলে এনেছেন ভারতবর্ষের প্রথম মহানাগরিক হিসাবে, যার পরিচিতিতে বিশ্ব দরবারে আজকে আদিবাসী সমাজ গর্ব অনুভব করতে পারে। তো ভারতীয় জনতা পার্টির মধ্যে যারা মূলত আদিবাসী সমাজের কাজ করেন, সমাজের সঙ্গে যাদের নিবিড় যোগ, সেই সমস্ত মানুষগুলোকে তারাও সামনের সারিতে তুলে এনে সম্মান দেন, কাজ করার একটা সুন্দর পরিসর তাদের হাতে তুলে দেন। কোথাও যেন মনে হয়েছে আমার সঙ্গে তাদের এই যোগাযোগ আগে থেকেই ছিল। কেন ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে এমন কিছু আচরণ করিনি যা আমার সামাজিক জীবনে ব্যাঘাত ঘটাবে। রাজনীতিতে আমি আমার নীতি নিয়ে কথা বলবো, তিনি তার নীতি নিয়ে কথা বলবেন, আমার উন্নয়ন নিয়ে কথা হবে, তিনি তার উন্নয়নের কথা হবে, কিন্তু ব্যক্তিগত যে আমার আলাপচারিতা, সামাজিক সৌজন্যতা, সেটা কিন্তু সবসময় বজায় রেখেছি। সেটা অঞ্চল পর্যায়ে বলুন, ব্লক পর্যায়ে বলুন, জেলা পর্যায়ে বলুন।
তাই সেই রাজনৈতিক সৌজন্যতা থেকে সামাজিক সৌজন্যতা রাজনৈতিক সৌজন্যতায় পরিণত হয়েছে। আমাকে কাজ করার একটা পরিসর দেওয়া হয়েছে, আমাকে এই জায়গায় তুলে আনা হয়েছে। আজকে হয়তো অফিসিয়ালি হয়তো প্রকাশ্যে যোগদানের এমন কোনো নমুনা দেখতে পাননি। আজকে 2026 সালের 16ই মার্চ প্রার্থী হিসাবে কেশিয়াড়ি বিধানসভার জন্য আমাকে মনোনীত করা হয়েছে। তা ভদ্রবাবু কার হাত ধরে বিজেপিতে গেলেন, শুভেন্দু না দিলীপ? ভারতীয় জনতা পার্টির হাত ধরে। পরের প্রশ্নে যাই ভদ্রবাবু। আপনি একজন মাস্টারমশাই, আপনার প্রতিপক্ষ মানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তিনিও, রামজীবন বাবু, তিনিও একজন কিন্তু মাস্টারমশাই। তো এই মাস্টারমশাইয়ের একটা লড়াই আমরা দেখতে চলেছি আগামী দিনে। কিন্তু উনিও আবেদন করছেন, আপনিও করবেন, তার থেকে কি আলাদা আপনার হবে? কেশিয়াড়ি বিধানসভাতে 8 জন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন, তার মধ্যে আমি একজন, রামজীবন মান্ডিও একজন। হ্যাঁ, দুজনেই শিক্ষক। দুজনেই শিক্ষক, বাকিরাও সমাজের শিক্ষক হতে পারেন। পেশাগত কারণে হয়তো আমরা যেভাবে ট্রেডিশনালি জেনে এসেছি যে হয়তো 4 দেওয়ালের মধ্যেখানে যারা পড়াশোনা করেন তারা শুধু শিক্ষক, বাকিরা কেউ শিক্ষক নয়, এমন নয়। একজন ছুতোর, তিনি তার কাজে যে দক্ষ, আমি তার কাছে তো শিক্ষানবিশ মাত্র, তিনি সেখানে শিক্ষক। পেশাগত কারণে যেহেতু বলছেন, এই পেশাটাকেই শিক্ষক হিসাবে মর্যাদা দেওয়া হচ্ছে। রামজীবন মান্ডিকে ব্যক্তিগতভাবে জানি এবং চিনি। শিক্ষক হিসাবে তার প্রতি আমার সম্মান থাকলো, শ্রদ্ধা থাকলো। কিন্তু তার থেকে আমার আলাদা আপিল বা আবেদন মানুষের কাছে কেন, যে প্রশ্নটা আপনি রাখলেন সেটার বেলায় একটা বলি আমি। এই যে শিক্ষক, যে দুর্নীতিটা প্রকাশ্যে প্রথম দেখার পর আমার মধ্যে বিশ্বাসটা টলে গেছিল, সেই দুর্নীতিতে চাকরিচ্যুত শিক্ষকদেরকে নিয়ে তিনি প্রথম কলকাতাতে নিয়ে গেছিলেন মেদিনীপুর থেকে। 3টে বাস ভর্তি করে, মূলত যাদের বিভিন্ন কারণে দিনরাত পরিশ্রম করে চাকরি পাওয়াদের সংখ্যা যা ছিল তার থেকে অনেক বেশি সংখ্যা ছিল যারা মূলত দুর্নীতিতে যুক্ত ছিলেন। সেই শিক্ষকদের নিয়ে কলকাতাতে নেতাজি ইন্ডোরে তিনি মিটিং করতে নিয়ে গেছিলেন। রামজীবন মান্ডি তিনি পদাধিকার বলে তিনি শিক্ষক তার দলের নির্দেশ পালন করেছেন। তো যিনি দুর্নীতির সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষকদেরকে নিয়ে এই কাজ করেন, তেনার তো একটা বোঝা উচিত ছিল। আমি তো বিশ্বাস করি, আমি নিজে শিক্ষক, উনি একজন শিক্ষক। অনেক আদিবাসী, আমরা সুবল সোরেনের মৃত্যু দেখেছি, আমরা অনেক আদিবাসী যারা নিজেদের যে মেধা এবং পরিশ্রম দুটোর উপরে ভরসা করে তারা আজকে শিক্ষকতার চাকরিটা পেয়েছিলেন, তারা তো আজকে চাকরিচ্যুত হলেন। তাদের কোথাও তো একটা বিবেচনা করা দরকার ছিল তারা। তাহলে তিনি দুর্নীতিতে যুক্তদেরকে নিয়ে কেন এই কাজটা করতে গেলেন? আগামী দিনে তিনি কী বলবেন মানুষের কাছে? তার কাছে আমার আবেদন থাকবে যে যদি তিনি প্রকৃত শিক্ষক কথাটার মধ্য দিয়ে একটা পরিষ্কার শিক্ষা, ক্ষমা, কর্তব্য, এই 3টে বিষয়কে রেখে যদি আমি এগোতে পারি, তাহলে তো অনেক আগেই তো সিঙ্গেল বেঞ্চের রায়টা মেনে নিয়ে প্রাথমিকভাবে যে সমস্ত দুর্নীতিতে যুক্ত বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন সেটাকেই তো মেনে নেওয়া উচিত ছিল। আমার আপনার দেওয়া করের টাকায় আজকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে যখন চাকরি চলে গেল, আজকে কিন্তু যারা নিরপরাধ তাদের চাকরি গেল, যারা টেম্পারিং করেছে তাদের পরিবারের হয়তো সম্বলটুকু কারো 10 কাটা। আপনি বলতে চাইছেন যে উনি সরাসরি দুর্নীতির সাথে যুক্ত, সরাসরি তিনি সহযোগিতা করছেন। আর কি হতে পারে? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু সাধারণভাবে মানুষের কাছে এতদিন কিন্তু তিনি তো স্কুলের মাস্টার, কি করে থাকবেন এই সব জায়গায় ঘুরে বেড়াবেন? উনি শিক্ষকতা কখন করবেন আর রাজনীতিতে এখানে মানুষের কাছে যাবেন? স্কুলের মাস্টার থাকলেও রাজনীতি তো শিক্ষকদের তো করা যায় না, এমন তো নয়। তো না, সেটা নয়। আপনি যেটা বলছেন যে মানুষের পাশে গিয়ে মানুষের কাজ করা, তিনি শিক্ষকতা করেছেন, স্টুডেন্ট পড়িয়েছেন, সেটা তো আমার পেশা। সেটা 10টা 4টার স্কুল, তো সেটা তো পেশাগত কারণে আমাকে স্কুলে যেতেই হবে, শিক্ষা দান করা আমার তো একান্তই কর্তব্য, সেটা তো। কিন্তু তার বাইরেও তো মানুষের জন্য কিছু কাজ করা যায়, তার বাইরেও তো আমি নিজেকে গড়ে তুলেছি। সেরকম কোনো দৃষ্টান্ত কিন্তু আমার চোখে পড়েনি। আচ্ছা, নেক্সট। তৃতীয় নম্বর কথাটা হচ্ছে রামজীবন বাবু, উনি কেশিয়াড়ি বিধানসভাতে
লোকসভা নির্বাচনের সময় শিক্ষক সংগঠনের সাথে নিয়ে একদিন দুদিন এখানে তিনি ক্যাম্পেনিং করে গেছেন। বাকি সময়টা কেশিয়াড়ি বিধানসভার সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নেই। তাহলে এখানকার মানুষের জন্য আপনি কি আবেদন কেশিয়াড়ি জানাবেন? বিধানসভা তো চড়ে বেরিয়েছেন অনেকবার। আমি কেশিয়াড়ি বিধানসভাতে চড়ে বেরিয়েছি একবার নয়, অসংখ্যবার। এবং এককালে 2011 সালে কেশিয়াড়ি পুরো ম্যাপটা জানেন আপনি। মোটামুটি আমার একটা তথ্যচিত্র রয়েছে। মানে তাতে আপনার সুবিধা হবে এই জিনিসটা। আমার অ্যাডভান্টেজ হবে সেটা শুধু বলছি না, কারণ আজকে যদি আমি যে এলাকাতে আমি নির্বাচনের জন্য নিজেকে মনোনীত মানে নিজে দল আমাকে মনোনয়ন দিলেন, আমি সেই এলাকার যদি মানুষের মনের কথা যদি জানতে না পারি, সেই এলাকার ভৌগোলিক অবস্থান যদি জানতে না পারি, তাহলে মানুষের কাছে কি বলবো আমি? ঠিক। কোন বিষয়টাকে সামনে রেখে আমি এই এলাকার নির্বাচনী প্রচারে যাব? মানে বলতে চাইছেন আপনি কেশিয়াড়ির ম্যাপটা ভালোভাবে জানেন, কেশিয়াড়ির মানুষের জন্য, কেশিয়াড়ি মানুষের স্বার্থে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় ঝট করে পৌঁছে যেতে পারবেন। ভদ্রবাবু, পরের প্রশ্ন কেশিয়াড়ি বিধানসভা নিয়ে। কেশিয়াড়ি বিধানসভা এলাকা কৃষিভিত্তিক একটা এলাকা এবং সেই সাথে সাথে আদিবাসী অধ্যুষিত এলাকা। এই এলাকায় আপনি এতদিন প্রচার করলেন, মানুষের কাছে কাছে গেলেন, কি মানুষের কি দাবি দেওয়া, মানুষের কি চাওয়া পাওয়া সেটা যদি বলেন, বা আপনি এই চাওয়া পাওয়া পূরণ করার জন্য কতটা প্রচেষ্টা চালাবেন যদি আপনি নির্বাচনে জয়লাভ করেন? কেশিয়াড়ি কৃষিভিত্তিক এলাকা। কেশিয়াড়িতে অনেকটা জুড়ে বন জঙ্গলও রয়েছে। আমি এখনও যে গ্রামগুলোতে পৌঁছতে পেরেছি 90% উপরেই আমি পৌঁছানো হয়ে গেছে ইতিমধ্যেই। তাতে করে এখনও পানীয় জলের সমস্যা রয়েছে। পানীয় জল বলতে পানীয় জলের সমস্যা কোথায়? কেন্দ্র তো প্রত্যেকের বাড়ি বাড়িতেই, এলাকার প্রত্যেকের বাড়ি বাড়িতে জলের লাইন দিয়ে দিয়েছে, ওখানে ট্যাপ খুললেই জল বেরাবে। কিন্তু এখন তো আমরা দেখছি জল বেরায় না, ওতে হাওয়া বেরায়, শঁ শঁ করে একটা আওয়াজ হয়। তো কী লাভ? যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে তো রাজ্য কেন্দ্র তো কেন্দ্র সরকার সরাসরি অর্থ বরাদ্দ করলেও সেখানে তো তার ইমপ্লিমেন্টেশন তো রাজ্য সরকারই করে। তো জল জীবন জল মিশন যে প্রকল্প, তো সেই প্রকল্পটা তো কার্যকরী করার ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা তো রয়েছে সেখানে। কেন্দ্র কি শুধু টাকা দিয়ে খালাস? না, তার মনিটরিং নিশ্চিত হচ্ছে, যার জন্য তো আজকে কেন্দ্র সরকার সরাসরি রাজ্যতে অর্থ দেওয়ার ক্ষেত্রে তো অনেক বিধিনিষেধ আরোপ করেছেন। সঠিক মনিটরিং হচ্ছে না, কারণ একটা প্রকল্প যখন রূপায়ণ হয় সেই প্রকল্পের সম্পূর্ণ টাকা যেমন কেন্দ্রও দেয় না, সম্পূর্ণ টাকা রাজ্যও দেয় না। তো রাজ্য তার নিজস্ব যে বরাদ্দকৃত অর্থ তা সঠিকভাবে দিতে না পারার কারণে অনেক ক্ষেত্রে প্রকল্প সম্পূর্ণ হচ্ছে না। তাহলে আপনি বলতে চাইছেন যে ক্ষমতা এলে আপনি জলের সমস্যাটা মেনলি প্রথমে দূর করার চেষ্টা করবেন। নিশ্চিত। পানীয় জল আজকে 21 শতাব্দীতে মানুষ থাকবে, পানীয় জলের সমস্যায় ভুগতে হবে, এটা তো সত্যিই তো জলের অপর নাম জীবন। জীবন রক্ষার জন্যই তো এত কিছু। মানব সম্পদকে রক্ষা করতে গেলে জল অপরিহার্য। ঠিক। এটা নেক্সট দ্বিতীয় হচ্ছে কৃষি প্রধান এলাকা। সুবর্ণরেখা নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা রয়েছে এই বিধানসভা। একদম যদি শুরু করি কুলবনি থেকে শুরু করে একদম বড় বাগড়া পর্যন্ত, একদম সোনাকনিয়া বাইপাটনা পর্যন্ত। তো এই বিস্তীর্ণ এলাকাতে কিন্তু নদী পাড় ভাঙন একটা বৃহৎ সমস্যা। সাথে সাথে ওই তীরবর্তী এলাকাগুলোতে প্রচণ্ড পরিমাণে শস্য উৎপাদিত হয়। নদী ভাঙন রক্ষা করার স্বার্থে নদী পাড় বাঁধা, উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রকল্প রূপায়ণ করা, অর্থ বরাদ্দ করা, যা রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে সম্পন্ন হতে পারে না, সেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে যদি আর্থিক বরাদ্দ নিয়ে এসে এই কাজটা সম্পন্ন করা যায় তাহলে খুব ভালো হবে। সাথে সাথে এই এলাকার যে কৃষিভিত্তিক যে অর্থনীতি নির্ভরশীল, সেই কৃষিটাকে আরও ডেভেলপ করা, যাতে করে কৃষকরা ন্যায্য মূল্যে ফসলটা বিক্রয় করতে পারে, কোনো ফড়ে যেতে এখানে সুযোগ নিতে না পারে। তাই তার জন্য হিমঘর তৈরি করা, যাতে করে শস্য তুলে এনে কিছুদিন সংরক্ষিত রেখে বিক্রয় করলে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হবে। হিমঘরের প্রস্তাব দিচ্ছে। আর কি? আদিবাসী অধ্যুষিত যে সমস্ত গ্রামগুলোতে রয়েছে তাদের মূলত পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। সেই সমস্ত ছেলে মেয়েদেরকে, যুবক যুবতী যারা বেকার, তাদের আর্থিক স্বনির্ভরশীলতার লক্ষ্যে কিছু কিছু প্রকল্পের কথা ভাবা যেতেই পারে। মানে ছোট ছোট কুটির কুটির শিল্প মধ্য দিয়ে
যাতে করে তারা আর্থিক স্বাবলম্বী হলে তাহলে বাইরে কাজ করতে যেতে হবে না, বা এই এলাকায় এমন কিছু কাজকর্ম রয়েছে যেগুলো হয়তো এই মুহূর্তে প্রকাশে আনাটা ঠিক হবে না, তবুও বলবো যে মানুষকে যদি আমরা স্বনির্ভর করতে পারি এলাকার মধ্যে থেকে, তাহলে তারা কিন্তু অনেকখানি আর্থিক যে দুরবস্থা কাটিয়ে তুলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাকে নিজেকে সে মান নিতে পারবে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিকাঠামোগত অভাব রয়েছে, বাংলা মাধ্যম শিক্ষা, সেই পরিকাঠামোগুলো দূর করার লক্ষ্যে অনেক ক্ষেত্রে দেখেছি স্কুলগুলো জরাজীর্ণ অবস্থা রয়েছে, সেখানে আর্থিক বরাদ্দ করা হয়নি ঠিকঠাকভাবে, সেগুলো কাটিয়ে তোলার চেষ্টা করা হবে। সবথেকে বড় কথাটা হচ্ছে 18 থেকে 23 যে টার্মে পঞ্চায়েত সমিতি বোর্ড কিন্তু গঠন করা হয়নি। পঞ্চায়েত সমিতি ভিত্তিক যে উন্নয়নটা হওয়ার কথা ছিল, এই ত্রিস্তরীয় মধ্যে দ্বিস্তরীয় যে পঞ্চায়েত সমিতির উন্নয়ন ব্যবস্থা, সেটা কিন্তু সঠিকভাবে রূপায়িত হয়নি। ঠিক ঠিক। আর কি কি হতে পারে? বামফ্রন্টের আমলে কেশিয়াড়ির রাস্তা, মানে কেশিয়াড়ি বাজারের উপর দিয়ে যানজট কমানোর জন্য একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছিল। আচ্ছা। যেটা নচিপুরের বিষ্ণুনগর থেকে শুরু করে কুকাই পর্যন্ত একটা বাইপাস রাস্তার একটা সীমানা নির্ধারিত হয়েছে, মাটিও ফেলা হয়েছিল। সেই রাস্তাটা আগামী দিনে অর্থ বরাদ্দ করে যদি রূপায়ণ করা সম্ভব হয়, তাহলে বহু দুর্ঘটনা কমে যাবে। হ্যাঁ, একদম ঠিক প্রসঙ্গ ধরেছেন। আমরা দেখেছি একদম ছোটোবেলা থেকেই সিপিএমের আমলে ওই রাস্তা শুরু হয়েছিল। আমরা ভাবলাম আমাদের এলাকা দিয়ে একটা উন্নয়ন হবে, রাস্তাঘাট হলে আমাদের বিশেষ করে বাস স্ট্যান্ডটা আমরা যানজট মুক্ত করতে পারবো, কারণ ওই পাশ দিয়ে যত বালি গাড়ি, ডাম্পার বা বিভিন্ন বড় বড় গাড়ি যাওয়া আসা করে, তাদেরকে যদি ওই রাস্তা দিয়ে কুঁকাইয়ে বের করে দেওয়া যায়, তাহলে যানজট কিন্তু অনেকটাই মুক্ত কেশিয়াড়ি পাবে, এবং আপনার কথা যেটা যুক্তি, যে দুর্ঘটনাও কমবে। একদম বাস্তব কথা বলেছেন। আর মানুষের জীবনও দুর্বিষহ হয়ে উঠবে না। এতদিন তৃণমূল সরকার এটা চোখে পড়েনি। এখন তৃণমূল তো নিজেদেরকে দেখতেই ব্যস্ত, বাকি মানুষের জীবন নিয়ে ভাবার সময়টুকু পেল কোথায়? আর ঠিক। আর কি কি হতে পারে? কেশিয়াড়ি বিধানসভা যেহেতু আদিবাসী অধ্যুষিত, আমার লক্ষ্য থাকবে একলব্য শিক্ষা প্রতিষ্ঠান এখানে তৈরি করা, যাতে করে আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদেরকে সরাসরি এখানে তুলে নিয়ে এসে শুধু মাতৃভাষা নয়, সেখানে বাংলা ভাষা, হিন্দি ভাষা, সামগ্রিকভাবে অলরাউন্ড ডেভেলপমেন্ট শিক্ষার যেটা সর্বাঙ্গীন বিকাশ সাধন করার যে লক্ষ্য, সেটাকে সম্পন্ন করা যেতে পারে। সাথে সাথে এখানে বারিদাস স্কুলে সাঁওতালি মাধ্যমে পড়ানো হয়, কিন্তু সঠিকভাবে সেখানকার সাঁওতালি মাধ্যম শিক্ষার জন্য পরিকাঠামো কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলি, যে নছিপুর আদিবাসী হাই স্কুল, আমরা নছিপুর আদিবাসী নাম রয়েছে, কিন্তু ওখানে আদিবাসীদের কোনো কালচার তেমন চোখে পড়ে না। আদিবাসী পড়ানো মানে অলচিকি যে হরফে পড়ানোর সেই বিষয়টাও নেই, তাহলে শুধু শুধু আদিবাসী নামটা রাখা হয়েছে। যেহেতু আদিবাসী অধ্যুষিত এলাকা, কোনো একটা সময়ে স্কুলের নামকরণ হয়েছে, যে দৃষ্টিভঙ্গি দিয়ে হয়ে উঠুক না কেন, তাতে করে আদিবাসীদেরকে সেখানে ছাত্রাবাসে রাখা ছাড়া আদার্স সেরকমভাবে কিছু লক্ষ্য করা যায় না। ইদানিং দেখা যায় যে বিরসা মুন্ডার জন্মদিবস বা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবসের অনুষ্ঠান দিনগুলিতে অনুষ্ঠান হয়, তাদেরকে সম্মাননা জানা হয়, ছাত্রছাত্রীদেরকে সঙ্গে কিছু সাংস্কৃতিক চর্চা হয়, কিন্তু সেই অর্থে কিন্তু সাঁওতালি মাধ্যম শিক্ষা নিয়ে নিদেন পক্ষে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সাঁওতালি একটি ভাষা হিসাবে পঠন পাঠন করানো যেতেই পারতো, বিদ্যালয় কর্তৃপক্ষ যদি উদ্যোগ নিতেন। খাজরাতে একটা স্কুল রয়েছে, যিশু হেমব্রম, তিনি সেই স্কুলের সাথে মানে যুক্ত, স্কুলে ডাইস কোডও রয়েছে, কিন্তু স্কুল এখন সরাসরি স্বীকৃতি, সরকারি যে স্বীকৃতি লাভ, অ্যাফিলিয়েশন লাভ করার জন্য প্রচেষ্টা বহুবার চালিয়েছে, কিন্তু পাননি তিনি। তো এই বিষয়গুলো আমার কাছে অগ্রগণ্য থাকবে। অন্যভাবে সারা পশ্চিমবাংলার জন্য আদিবাসী সমাজের সাথে, যেহেতু আমি নিজেই জন্মগত সূত্রে একজন আদিবাসী, সাঁওতালি শিক্ষা পর্ষদ একান্তই দরকার। কারণ বিভিন্ন সময়ে প্রশ্ন বিভ্রাট, বাংলা লিপিতে প্রশ্ন ছাপানো হয়, যারা বাংলা লিপির সাথে পড়াশোনাই করছে না তাদের জন্য বাংলা লিপিতে প্রশ্নপত্র ছাপানো হচ্ছে, নির্দিষ্ট সময়ে পাঠ্যপুস্তক তারা পাচ্ছে না। তো এই সমস্যাগুলো দূর করতে হলে সেখানে তার শিক্ষা পর্ষদ থাকা একান্তই জরুরি। নেক্সট, এটাও লক্ষ্য থাকবে। সাথে সাথে লক্ষ্য থাকবে আমরা সুবর্ণরেখা নদীর উপরে একটা জল সংরক্ষণের মধ্যে যে কৃষির এক ডেভেলপমেন্ট করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল, এবং তার জন্য একটা জায়গাও চিহ্নিত হয়ে আছে, সেখানে অনেক ভবন নির্মাণ হয়েছিল, যদিও আজকে সেগুলো ভূতের বাসা। সেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে
আগামী দিনে এই এলাকার যে সমস্ত ক্রীড়া প্রতিভাগুলো রয়েছে সেই ক্রীড়া প্রতিভাগুলোকে তুলে নিয়ে এসে উপযুক্ত প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে জেলা, রাজ্য বা জাতীয় স্তরে তাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ওই এলাকায় আমরা দেখেছি একটা বড় পরিত্যক্ত জায়গা কিন্তু রয়েছে, যেখানে ঘরগুলো রয়েছে সেগুলো ভগ্নপ্রায় একদম ভেঙে যাচ্ছে। আমরা সামনে একটা দুর্ঘটনাও শুনেছি, আমরা টেলিকাস্টও করেছি, দুর্ঘটনা হয়েছে। ওগুলো পুরোপুরি ভেঙে একটা, আপনি বলছেন যে ওখানে একটা ক্রীড়া ক্ষেত্র যদি তৈরি করা যায়, যদি ট্রেনিং দিয়ে যদি কিছু করা যায়। তীরন্দাজ ফুটবল হতে পারে, কাবাডি হতে পারে, হকি হতে পারে, আপনার মানে একটা ভলিবল হতে পারে, একটা ক্রীড়া ক্ষেত্র তৈরি করতে চাইছেন। একদম। কারণ যুব সমাজকে যদি আমরা ক্রীড়াতে যদি অর্থাৎ শারীরিক কসরতের জায়গায় যদি না নিয়ে আনতে পারি, তাহলে তার মন বিকশিত হবে না। ঠিক ঠিক। শরীর বিকশিত হওয়ার সাথে সাথে মনকে যদি আমরা বিকশিত করতে না পারি, আগামী দিনে সুষ্ঠু নাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হবে। ঠিক 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 ঠিক। আর কি কি হতে পারে? কেশিয়াড়ি থেকে যেটা রাস্তাটা রয়েছে হাসিমপুর পর্যন্ত, সেই রাস্তা একদম দুদিক থেকে সংকীর্ণ হয়ে এসেছে। সেই রাস্তাকে আগামী দিনে ব্যবসায়ী সমিতি যারা রয়েছেন, প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন, সকলের সহযোগিতা নিয়ে রাস্তাকে সম্প্রসারণ করার দরকার রয়েছে। কারণ সবশেষে দিনের শেষে মানুষের জন্যই তো সমস্ত কিছু করা। ঠিক। সেই রাস্তায় চলতে গিয়ে যদি বারে বারে মানুষ যদি নিজেকে মরণ ফাঁদের সামনে দেখতে পায়, তাহলে তো এবং তীব্র যানজট হয়, বিশেষ করে হাটবারগুলোতে প্রাথমিকভাবে যদি বাইপাসটা করে দেওয়া যেতে পারে, অনেকখানি কমে যাবে। তারপরেও যা কিছু থাকবে সেটা সকলের সাথে আলোচনা করে ইতিবাচক চিন্তা ভাবনাতে এগোতে হবে। পরের প্রশ্নে যাই। আমরা দেখেছি আমাদের রাজ্যে শুধু নয়, আমাদের কাছাকাছি এলাকায়ও বিভিন্ন জায়গায় আমরা অনেকবার লক্ষ্য করেছি যে মহিলাদের নিরাপত্তা নিয়ে একটা সংশয় থেকে যায়। মহিলারা রাত বেরোতে পারে না, বা দিনের বেলায় অনেক সময় সমস্যার সম্মুখীন হয়। পাশাপাশি আমরা দেখেছি যে কর্মসংস্থান, বিশেষ করে চাকরিমুখী করার জন্য যে প্রচেষ্টা যুবক যুবতীদের, সেটা কিন্তু কোনো সরকারের নেই। শুধু আমরা রাজ্য সরকারকে দুষলে হবে না, কেন্দ্র সরকারও কিন্তু বিভিন্ন রেল বা পোস্ট অফিস বা বিভিন্ন বিমা টিমার সংস্থায় যে চাকরি, সেটাও কিন্তু একেবারেই প্রায় বন্ধ রেখেছে। সেক্ষেত্রে আপনি ক্ষমতায় এলে কিভাবে উদ্যোগ নেবেন এই চাকরির বিষয়টায় বা কর্মমুখী করার জন্য মানুষকে? প্রথমত মহিলাদের নিরাপত্তার বিষয়টি বলি। পার্ক স্ট্রিটের ঘটনা থেকে শুরু, এবং এই ঘটনাটাকে যেহেতু তিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তো বটেই, পুলিশ মন্ত্রী, তিনি যেভাবে বিষয়টিকে ছোট্ট ঘটনা বলে বা লাভ অ্যাফেয়ার্স বলে তিনি ঘটনাটিকে লঘু করার চেষ্টা করলেন, তাতে করে এই ধরনের জঘন্য কাজের সঙ্গে যারা যুক্ত হন তারা উৎসাহিত হচ্ছে। পরবর্তী সময়ে আমরা বিভিন্ন সময়ে, আজকে কসবা ল কলেজের ঘটনাই বলেন, আজকে অভয়ার কথাই বলি, আজকে বীরভূমের আদিবাসী ছাত্রীর কথাই বলি, আজকে এখানে মেদিনীপুরে যে ছাত্রাবাসটি রয়েছে, আদিবাসী ছাত্রাবাসটা রয়েছে, সেখানে তাদের সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার ঘটনাই বলি। এক্ষেত্রে প্রকৃত দুষ্কৃতীদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া কিন্তু হচ্ছে না, তার জন্য দিনকে দিন কিন্তু এগুলো বাড়ছে। এই প্রশাসনিক উপযুক্ত পদক্ষেপ দরকার। আজকে দুষ্কৃতীরা যদি এই জঘন্য ঘটনা ঘটানোর পরেও যদি তারা বুকের বোতাম খুলে যদি দিব্যি ঘুরতে পারে, তাহলে তো এগুলো বাড়তেই থাকবে। তো এক প্রকার শাসক দলের মদতে এই ঘটনাগুলো কিন্তু ঘটে চলেছে। আগামী দিনে এই বিষয়গুলোকে কিন্তু সত্যি দেখতে হবে। আমি বিভিন্ন সময়তেই একটাই কথা বলি, আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মা, আপনার বোন, দিদি, তারা দিনের শেষে নিরাপদে সুরক্ষিত থাকবে, এটাই আমাদের কামনা। এটা সকল স্তরে, সর্বস্তরের মানুষের কাছে এটা আমার আবেদন থাকবে। তো সেটা যদি প্রশাসনিক পদক্ষেপে সম্পন্ন হয়, তা তো করতেই হবে। সেটা এতদিন হয়ে ওঠেনি, যার জন্য এই দিনগুলো, এই ঘটনাগুলো বারবার আমাদের চোখের সামনে পড়ছে। আমরা আশা করব আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা বলেছেন, কর্মসংস্থানের, বেকার যুবক যুবতী রয়েছে। আজকে আমরা বামফ্রন্টের সময় দেখেছি ম্যানেজমেন্টের মাধ্যমে স্কুল শিক্ষক নিয়োগ হতো, তাতে স্বজন পোষণ চলে আসছিল, দুর্নীতি চলে আসছিল, তাই স্কুল সার্ভিস কমিশন গঠিত হয়েছিল, 5টি জোন হয়েছিল। আজকে সেটাতে যখন দেখলাম প্রতি বছর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতো, আমি তো দিনের শেষে 4বার পরীক্ষা দিয়েছি, চতুর্থবারে সফল হয়েছি আমি। প্রতি বছর শিক্ষকের তার চাকরির সুযোগটা ছিল বলেই তো
আজকে তো 11 সালের পর থেকে তো কবার চাকরির পরীক্ষা হয়েছে হাতে গুনে বলে দেওয়া যায়। আপার প্রাইমারি 14 সালে হয়েছিল, একবার নিয়োগ হয়েছে, তাও বিভিন্ন আদালতের জট কাটিয়ে। আজকে নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগ হয়েছিল তো চলে গেল, আবার কিছুদিন আগে নিয়োগের জন্য পরীক্ষা হয়েছে, তা তো আদালতের নির্দেশ মোতাবেক। আজকে অন্যান্য দপ্তরগুলোর ক্ষেত্রে প্রতি বছরে যদি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকে তাহলে যুবক যুবতীরা পড়াশোনার ক্ষেত্রে উৎসাহিত হবেন, যে নিজের দিনের শেষে আমরা আমাদের মেধাকে আমরা পরীক্ষা করার সুযোগ পাব, আমাদের ভাগ্যকে সাথে নিয়ে আমরা যে এতদিন লড়াই করে এসেছি সেই লড়াইয়ের পরিশ্রমের ফল পাবো কি না সে প্রশ্নর সম্মুখীন হতে পারবো। প্রস্তুতি যে নিয়েছিলাম সেটা বেকার যাবে না। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা আপনাকে এর আগেও প্রথমে একবার যখন আপনার সাথে সাক্ষাৎকার হয় আমার, তখন আমি বলেছিলাম যে ভাতা, আমরা দেখেছি রাজ্য সরকার বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন আমাদের। যুবক ভাতাও, যুবশ্রীও চালু করেছেন তিনি যুবকদের জন্য, যুব সাথী চালু করেছেন। বিভিন্ন ধরনের ভাতা দিয়ে মানুষের মন জয় করার যে প্রচেষ্টা, চাকরি টাকরি না দিয়ে, সেটা তো ছিলই। কিন্তু এখন বিজেপিও সেই পথ অবলম্বন করছেন এবং আরও বেশি ভাতা দেওয়ার জন্য ভোটারদেরকে একটা প্রলোভন দেখাচ্ছে যে সরকার ক্ষমতায় এলে বিজেপি দ্বিগুণ ভাতা দেবে। তো তাহলে কি আপনারাও সেই একই পথ অবলম্বন করছেন? একটা শ্রেণীর সাধারণ মানুষ রয়েছেন, দিনের শেষে তাদের পারিবারিক যা আয় সেক্ষেত্রে ভাতা অবশ্যই প্রয়োজন, কিন্তু যে পরিমাণ ভাতা দেওয়া হচ্ছে, কোথাও 1200 টাকা, কোথাও 1500 টাকা, কোথাও 1000 টাকা, এতে আমার মনে হয় যে ভাতা আরও বাড়ানো উচিত। যেটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে ন্যূনতম 3000 টাকা লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। আচ্ছা, ভাতার পরিমাণ বিজেপি শাসিত অন্যান্য জায়গায় কি চালু হয়েছে? হ্যাঁ, চালু হয়েছে। লাডলি বেহেনা নাম দিয়ে চালু হয়েছে, সুভদ্রা যোজনা চালু হয়েছে, উড়িষ্যাতে রয়েছে, প্রত্যেকটি রাজ্যে রয়েছে, যাতে মানুষ তার অর্থনৈতিক স্বাবলম্বিতাটাকে একটা জায়গা নিয়ে যেতে পারে। ভাতা দিলাম, যে টাকাটা দিনের শেষে একদিনের ওষুধ খরচাতে হয়তো চলে গেল, তাতে করে কী দাঁড়াবে? আচ্ছা, তাই ভাতার পরিমাণ বাড়াতে হবে, যেটা আমাদের ঘোষণা। মানে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার, আপনারা ক্ষমতা এলে 3000 টাকা দেব। একদম আরেকটা প্রশ্ন না করলে নয়, সেটা করতেই হবে। সেটা হচ্ছে, আপনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, বিজেপিতে এবারে টিকিট পেলেন, ধরুন আপনি জিতেও গেলেন আমাদের এই কেশিয়াড়ি বিধানসভায়, কিন্তু দল ক্ষমতা গঠন করলো তৃণমূল কংগ্রেস, সেক্ষেত্রে আপনি আবার কি ওই আজকে যে দল থেকে আমাকে এই বৃহৎ কাজের দায়িত্ব দেওয়া হলো, আজকে মানুষের সামনে নিজেকে সম্মুখীন করা, তাদের সুখে দুঃখে থাকার জন্য দাঁড় করিয়ে দেওয়া, দিনের শেষে সেই মানে সম্মতি বা স্বীকৃতি যদি জনগণ আমাকে তুলে দেন, আমি তাদের সঙ্গে থাকবো। সরকার কে থাকলো সেটা বড় কথা নয়। ঠিক। আপনাকে আমার পরের প্রশ্ন, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনি জানেন এসআইআর আমাদের রাজ্যে চালু হয়েছে এবং সেই এসআইআরে লক্ষ লক্ষ মানুষের যে ভোটাধিকার সেটা নাকি কেড়ে নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী এমনটাই দাবি করছেন। তো এই এসআইআরটার জন্য কি একটা ম্যাজিক কাজ করবে বিজেপির জন্য, যে এই এসআইআরের ফলে যেসব মানুষের নাম বাদ দেওয়া হয়েছে তারা নাকি তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়ে জেতাতো, এরকম প্রশ্ন উঠছে। এসআইআর শেষ হয়েছিল কবে মানুষ কিন্তু জানতো না, পশ্চিমবাংলার মানুষ জানতো না, কারণ 2002 সালে তো আমি নিজে ভোটার ছিলাম। এসআইআর হয়েছে বলে আমি নিজেই জানতে পারিনি। আবার এই 2002 সালে পরবর্তী সময়ে অবৈধ বাংলাদেশি পশ্চিমবাংলায় প্রবেশ করেছে, তাদের জাল ভোটার কার্ড, রেশন কার্ড করে দেওয়া হয়েছে। সিপিএম তাদেরকে বিভিন্ন কলোনি তৈরি করে দিচ্ছে, তাদেরকে ভোট বাক্স ব্যবহার করছে। এই আবেদন নিয়ে পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু সংসদে তোলপাড় করেছিলেন, সোমনাথ চট্টোপাধ্যায়ের দিকে কাগজের তাড়াতাড়ি ছুঁড়ে ফেলেছিলেন। তখনই বুঝেছিলাম যে অবৈধ মানুষ পশ্চিমবাংলায় প্রবেশ করছে।
আজকে যখন দেখা যাচ্ছে জাল ছাপ্পা ভোটার, অনেক মৃত মানুষের ভোট যখন পড়ে যায়, নির্বাচন কমিশন দেখলো, তাই শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের প্রতিটি রাজ্যেই এসআইআর কিন্তু শুরু হলো, ভোটার তালিকার নিবিড় সংশোধন কর্মসূচি। শাসক দল তো সহযোগিতা করার কথা, যে ভারতবর্ষের অন্যতম একটি রাজ্য সংস্কৃতির পীঠস্থান এই পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? সীমান্তে 650 কিলোমিটার এখনো পর্যন্ত অরক্ষিত রয়েছে। সেই সীমান্ত দিয়ে মানুষ প্রবেশ করছে, আর পশ্চিমবাংলার জনবৈচিত্র্য নষ্ট হচ্ছে। তাই এসআইআর কিন্তু জরুরি। এসআইআর মধ্য দিয়ে পশ্চিমবাংলার যে ভোটার তালিকার সংশোধনীটা উঠে আসবে, তাতে করে প্রকৃত বৈধ ভোটাররা এখানে ভোট দিবেন, তাদের মতো করে সরকার গঠন করবেন। কিন্তু তাতে করে একটা জিনিস অদ্ভুতভাবে লক্ষ্য করা গেল, ভবানীপুর যে কেন্দ্রতে প্রায় 40,000 উপরের মানুষ নাম বাদ গেছে। এরকম আমরা দেখব যদি মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এই জেলাগুলোতে প্রচুর মানুষের নাম বাদ গেছে। তো তাতে করে একটাই স্পষ্ট যে ভুয়ো ভোটারদের দ্বারা যে ওই এলাকার জনপ্রতিনিধিরা নির্বাচিত হতেন, এটা প্রমাণ। এগুলি প্রমাণ। আগামী দিনে এই ভুয়ো ভোটাররা ভোট দিতে পারবেন না। তাতে করে বৈধ ভোটাররা যাকেই নির্বাচন করুক, তাদের নিজের মূল্যবান ভোটটুকু দিয়ে নির্বাচিত করে আনুক। তাতে করে আগামী দিনে আমরা মনে করব যে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রকৃত জনপ্রতিনিধি উঠে এসেছেন, যিনি তার নিজের দেশের, রাজ্যের ভোটারদের জন্য, জনগণের জন্য উন্নয়ন কাজ করবেন। তো একদম শেষ, আমরা কিন্তু শেষের দিকেই যাচ্ছি। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। নির্বাচন কমিশন বিগত দিনগুলো থেকে শিক্ষা নিয়ে দারুণ উদ্যোগ নিয়েছে। আসুন, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন, আপনি আপনার মতো করে আপনার নিজের সুরক্ষা, আপনার নিজের সন্তানের সুরক্ষা, কর্মসংস্থানকে সাথে রেখে আপনি আপনার ভোট দান সুনিশ্চিত করুন। আপনার পাশে নির্বাচন কমিশন রয়েছে। আপনাকে যে সুরক্ষিত রাখবে, তাকে দেখেই আপনি আপনার ভোটটা দেবেন। আমার আবেদন থাকলো, এই ভোট গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, সকলে আনন্দে উচ্ছ্বাসে তাদের ভোটদানের মধ্য দিয়ে আগামী 5 বছরের একটা স্থায়ী, উদ্যোগী, মহিলাদের সুনিরাপত্তা, আর্থিক স্বনির্ভরতা, বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান, কৃষকদের সম্মাননা, গুণী মানুষকে সম্মাননা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে আপনার মনোনয়ন অর্থাৎ ভোটদান আপনি সম্পন্ন করবেন। এটাই আমার আবেদন থাকলো। ঠিক, একেবারে। তো আমরা একদম শেষের দিকে যাচ্ছি, অলরেডি একদম আমাদের সময় প্রায় শেষ। একটা বিষয় যেটা আপনাকেও আমি আবেদন হিসাবে বলবো, যে আমরা নির্বাচনের সময় হলে দেখি মারামারি, হানাহানি, প্রাণহানির ঘটনা ঘটে। আমরা শিক্ষিত রাজনীতির জায়গা থেকে যদি এই বিষয়টা দেখি, তাহলে আপনারা একটা জিনিস দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু কর্মীরাই। আমার জানা নেই যে ভোটের সময় কোনো প্রার্থীকে জীবনহানি ঘটেছে বা কোনো বড় নেতার জীবনহানি ঘটেছে, কিন্তু সেই লড়াইটা একদম গ্রাসরুটে চলে যায়, অনেক কিছু ঘটে যায়। সেটার জন্য আমাদের পক্ষ থেকে কিন্তু একটা আবেদন থাকবে যে এই ভোটটা, নির্বাচনটা উৎসব মুখর হোক, কোনোভাবেই যেন হানাহানি গণ্ডগোল না হয়, সেটার জন্য একটা আবেদন আমরা তো করব। আপনি এই বিষয়টা যদি আমাদের নির্বাচন ব্যবস্থাতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ একটি ডেটে হয়, একটা দিনে বিধানসভা ভোট হয়, একটা দিন লোকসভা ভোট হয়। অর্থাৎ প্রতি 3 বছরে 5 বছরে 3টি ভোট হচ্ছেই। অর্থাৎ 365 গুণিতক যদি 5 করা হয়, প্রায় 1700 দিনে 3 দিন আমরা ভোট দিই। বাকি সময় তো আমরা প্রতিবেশী, ঠিক, বাকি সময় তো একে অপর আপনজন। তাই আমি আমার দলের সমস্ত কার্যকর্তাদের কাছে একটাই নিবেদন প্রথম দিনেই রেখেছিলাম, আমরা উন্নয়ন নিয়ে কথা বলবো, মানুষের হানাহানি নিয়ে কথা বলবো না আমরা। কারণ 1700 দিনে 3 দিন মাত্র ভোট হবে, বাকি 1697 দিন আমরা একে অপরের প্রতিবেশী হিসেবে থাকবো। তাহলে কিসের জন্য হানাহানি, কিসের জন্য দ্বন্দ্ব? সকলকেই সাথে নিয়ে
উন্নয়নমূলক প্রতিযোগিতা হোক আমাদের নির্বাচনের মূল এজেন্ডা। ধন্যবাদ ভদ্রবাবুকে, এতক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন। আর আমরাও আমাদের পক্ষ থেকে অবশ্যই আপনাদের সবাইকে বলবো, আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন, যাকে খুশি ভোট দেবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আপনার ভোটাধিকার আমাদের রাজ্য, আমাদের দেশের নিরাপত্তা, দেশের পরিচালনার জন্য একটা বড় ভূমিকা পালন করবে। অতএব আপনারা একটু কষ্ট করে হলেও ভোটটা দেবেন। আর অবশ্যই সবাইকে বলবো, আমার রিকোয়েস্ট এটা যে ভোটের সময় আপনারা যেমনটা ভদ্রবাবু বললেন যে 365 দিনে এক আধবার ভোট হয়, একদিনের বিষয়। তার জন্য যদি আমরা ঝামেলা করি প্রতিবেশীদের সাথে, আমরা ঝামেলা করি আমাদের পাশের গ্রামের মানুষের সাথে, তাহলে দিনের শেষে আমার অস্তিত্ব কি থাকবে আমি জানি না। কিন্তু আমাদেরকে পরের দিন বাজার করতে গেলে আপনাদের প্রতিবেশীদের সাথেই থাকতে হবে, গ্রামের মানুষদের সাথেই থাকতে হবে। সেক্ষেত্রে অবশ্যই কোনো ঝামেলা মুক্ত ভোট হোক, এটাই দাবি করছি। এবং আজকের মতো পডকাস্ট এখানে শেষ করছি। ধন্যবাদ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।